তামান্না চোখ বড় বড় করে রাগের সহিত চাইল। নিশাত তর্জনী আঙুল ঠোঁটে রেখে মুখ বন্ধ দেখিয়ে আবার বলে, আচ্ছা আচ্ছা বুঝেছি, রাখবেন না প্লিজ মিস রক্তটা। তামান্না কিছুই বলল না, ঠোঁট বন্ধ দেখিয়েও কিনা কথা বলে। চিত্রা এবার এগিয়ে এসে বলে, আমরা বাসর দেখব না, এমনি তো আমরা একটু পরে সবাই চলে যেতাম। ফালাক চোখটা ছোট ছোট করে বলে, কোথা থেকে যেতে তোমরা? কেন? দরজা দিয়ে। দরজা তো বন্ধ। বেলকনি তো খোলা, ওখান থেকে চলে যেতাম। সব প্ল্যান করে রাখা। চিত্রা মাথাটা উপর নিচ করে দেখালো হ্যাঁ। ফালাক এবার বিছানায় আরামের সহিত পা এড়িয়ে বসে বলে, তাহলে যাও সব কয়টা বেলকনি থেকে। আর যদি এই পাগলের বাসর আরেকটু দেখতে ইচ্ছে করে তাহলে থাকো। তামান্না একবার জুলফিকারকে দেখে নিল, শুকনো ঢোক গিলে বলে, কোনো দরকার নেই, বেশি দেখলে সমস্যা, চলো চলো সবাই। বলেই ঘরের দরজা খুলে বের হয়। জিসানেও তাদের পেছনে চলে যায়। জুলফিকার আবারও দরজাটা লাগিয়ে দিল। সবাই বাইরে এসে দেখল দরজার কাছে দাঁড়িয়ে আছে রোহিণী। এতক্ষণ সেও কান পেতেছিল, যদিও কিছু শুনতে পায়নি, কিন্তু চেষ্টায় ছিল। সবাই বাইরে আসাতেই রোহিণী জিজ্ঞাসা করল, কি হলো? মন খারাপ করে তামান্না বলে, আর কি হবে, এক পাগলের বাসরে আরেক পাগল ছিল, তাই সব ভেস্তে গেল। জিসান ফুঁসে উঠে বলে, একদম আমাকে পাগল বলবে না। তামান্না মুখ ভেঙচি দেয়। ওখানে উপস্থিত হয় লিমন। সবাইকে এক জায়গায় দেখিয়ে ভ্রুকুটি করে বলে, বাসর দেখার প্ল্যান ছিল কিন্তু সব বেঁচতে গেল। নিশাদের থেকে সব শুনে লিমন সবাইকে দেখে চিত্রার উদ্দেশ্যে বলে। চিত্রা এগিয়ে এসে লিমনের হাতের কনুই ধরে আদরে সুরে বলে, আমিও তো। কি হয়েছে ভাইয়া? ভাইয়ের বিয়েতে আমরা আনন্দ করব না? রোহিণী সবাইকে দেখে বলে, ওরা তো টায়ার্ড, বিছানার নিচে কতক্ষণ গুটিসুটি মেরেছিল। খাবারটা আমিই দিচ্ছি, আপনি ফ্রেশ হয়ে আসুন। লিমন চলে গেল তার জন্য বরাদ্দ করা ঘরে। রোহিণী নিচে গেল খাবার বাড়তে। বাকিরাও ক্লান্তিতে চলে যায় নিজ নিজ ঘুমের স্থানে। যাওয়ার পথে নিশাত তামান্নার পাশ দিয়ে হাঁটতে হাঁটতেই বলে, আমরা পরশুদিন চলে যাচ্ছি। তামান্না মুখটা চওড়া করে হেসে বলে, গুড নিউজ। নিশাদের মনটা একটু খারাপ হলো, তবুও বলে, একটা আবদার করব। না করলে খুশি হব। আপনি এমন কেন মিস রক্তটা? আমাকে রকচোটে ডাকছেন, আবার আমি এমন কেন এটাও জানতে চাইছেন। আচ্ছা বাদ দেন। আবদারটা কি? নিশাদ এবার ঠোঁট প্রসারিত করে বলে, আমাকে কাল একটু এলাকাটা ঘুরিয়ে দেখাবেন? এখানে ঘুরতে যাওয়ার মতো স্পেশাল কিছু নেই, যেটা আছে ওটা আপনার মতো নায়কদের পছন্দর না। কি আছে শুনি? বিল আছে, বাউর আছে, ভৈরব নদী আছে, এগুলোতে কি যেতে চাইবেন? আপনি ঘুরতে নিয়ে গেলে ঠিকই যাব। ঠিক আছে, ভোরবেলা উঠবেন। কেন? ভোরবেলা খোলা আকাশের নিচে শিশিরে ভেজা সবুজ ঘাসে খালি পায়ে হাঁটতে ভালো লাগে। আমাদের বাড়ির পাশে ফাঁকা মাঠ আছে, তার থেকে খানিক দূরে খেজুর গাছ। কাকাদের বললে খেজুরের রস পাবেন। আমাদের যশোর তো এটার জন্য বিখ্যাত। আচ্ছা তাহলে তাই হবে। আসছি আমি, সকালে ডাকতে পারবো না, নিজ দায়িত্বে আসবেন, আমি অপেক্ষা করব কিন্তু। বলেই দৌড়ে নিজের ঘরে চলে যায় তামান্না। নিশাদ পেছন থেকে দেখছে তাকে। মাথার পেছনে হাতটা রেখে মৃদু হাসল। এই নারীটির মায়াবী মুখের সাথে রাগী রাগী ভাব তার মনে ধরেছে খুব। জুলফিকার দরজাটা লাগিয়ে ফালাকের সামনে বসে। ফালাক এতক্ষণ বিছানায় হেলান দিয়ে বসলেও এখন সোজা হয়ে বসে। জুলফিকারের গভীর চাহনি পরখ করে ফালাক কিছুটা লজ্জা পেল। মুখে মুচকি হাসি লেগেই আছে তার। চোখ নিচের দিকে। জুলফিকার এক দৃষ্টিতে দেখছে তার বউকে। ফালাক বেশিক্ষণ সহ্য করতে না পেরে বলেই দিল, এইভাবে তাকাবেন না তো। জুলফিকার এবার নড়ে চড়ে বসলো, প্রশ্ন ছুড়ল, কিভাবে তাকাবো? মোটেই তাকাবেন না। তাহলে তুই ঘরে আছিস কেন? ফালাক লজ্জাকে ভুলে অবাক হয়ে তাকালো এবার জুলফিকারের দিকে। এই লোক একবার লজ্জায় ফেলে তো একবার রাগিয়ে দেয়, আর এই লোকটার প্রেমী কিনা তাকে পড়তে হলো। মুখটা শুকনো করে বলে, বিয়ের পর তো এটাই আমার ঘর। এতদিন তো আমার ঘর ছিল। আজ থেকে আমাদের দুজনের। এই জন্যই তো তোকে দেখছি আর ভাবছি। কি ভাবছেন শুনি? এই ঘরে আজ থেকে আমার সাথে তুইও থাকবি।
ফালাক কিছু বলল না। এই ঘটনা তার সাথে প্রথম ঘটতে চলেছে। অবশ্য তার একার না, প্রত্যেকটি মেয়ের জীবনেই এই ঘটনা প্রথমবার হয়। আর সেই সাথে ঘটনাগুলো লজ্জার সাথেই ঘটে। মেয়েদের জন্য এই সময়টা নতুন রূপে পাল্টে ফেলতে হয়। এই যেমন ফালাক এতদিন কেমন ছিল আর আজ কেমন। এতদিন আশ্রমেও এই বাড়িতে এসে মেয়েদের সাথেই একই ঘরে থেকেছে, কোনো ইতস্তত লাগেনি। আজকে এক যুবকের সাথে থাকছে আর মনের মধ্যে লজ্জা, ভালো লাগা আর একটু ইতস্তত কাজ করছে। সব মিলিয়ে ফালাকের মুখটা নুয়ে আছে। এদিকে তার সামনের যুবকটি তাকে পদে পদে লজ্জায় ফেলে। যুবকটির ভালো লাগা যেন এখানেই তার জীবনে আগমনিত নারীটিকে লজ্জায় ফেলা। জুলফিকার এবার ফালাকের চোখের দিকে চোখ রেখে ফালাকের আরেকটু কাছে আসে। ফালাক ওখানে স্থির হয়ে আছে, আগের মতো পিছিয়ে গেল না। জুলফিকার প্রশ্ন করল, এখন আমাকে দেখলে তোর ভয় করে না? ফালাক দুদিকে মাথা নাড়ালো, যার অর্থ না। জুলফিকার আবারও প্রশ্ন করে, আগে তো ভয় পেতিস, আমার থেকেও দূরে দূরে থাকতিস। আগের মুহূর্ত তো প্রথম প্রথম ছিল, যে সময়টা আমি আপনার সাথে পরিচিত ছিলাম না। আপনাকে আমি বুঝতাম না, আপনার পাগলামি দেখে আতঙ্কে থাকতাম। ভাবতাম এই বুঝি আপনি আমাকে আঘাত করবেন, আমাকে হামলা করবেন, যেমনটা পাগলেরা করে। আর এখন? এখন এগুলো মনে হয় না। কি মনে হয়? মনে হয় আপনি আমাকে সব সময় সুরক্ষিত রাখবেন, আমাকে আঘাত করতেই পারেন না। আপনাকে দেখে আতঙ্কে থাকার প্রশ্নই আসে না। জুলফিকার স্মিত হাসলো। ফালাক সজ্ঞানে ফিরে এসে বলে, এই এক মিনিট, আপনি পাগল এটা আপনি স্বীকার করেন? অস্বীকার করবো তাহলে? কোনো পাগল নিজেকে পাগল বলে স্বীকার করে এটা আগে জানতাম না। আগে কি জানতি? জানতাম পাগলদের পাগল বললে তারা ক্ষেপে যায়, আক্রমণ করে। কয়টা পাগলের সাথে সাক্ষাৎ হয়েছে তোর? জীবনে প্রথম একটা পাগলের সাথে সাক্ষাৎ হয়, এখন তার সাথে আমার বাসর হচ্ছে। জুলফিকার এবার হো হো করে হেসে দিল। পাশে থাকা দুধের গ্লাস চোখে পড়ল জুলফিকারের। জুলফিকার গ্লাস হাতে নিয়ে বলে, এটা তো খেতে বললো আম্মি জান। আপনি খান। খাইয়ে দে, নিয়ম বলে গেল তো। ফালাক গ্লাসটা নিয়ে জুলফিকারের মুখের সামনে ধরল। জুলফিকার দু চুমুক নিয়ে নিজের হাতে নিয়ে বলে, এবার তুই নে। আমি খাবো না। কেন? গন্ধ লাগে তো। তোর শরীর দুর্বল থাকে তো, খা এখনই। না খেলে কি করবেন শুনি? জোর করে খাওয়াবো। জুলফিকারের চোখ মুখ দেখলে মনে হচ্ছে সে এখন শাসন করছে। ফালাক এবার চুপচাপ চুমুক দিতে লাগলো। ঢক ঢক করে পুরো গ্লাস ফাঁকা করে দিল। জুলফিকার গ্লাসটি জায়গা মতো রেখে পাশে শুয়ে পড়ল। ফালাক তার দিকে পাগল তাকিয়ে হয়তো আছে জানে আর না ভাবছে। বাসরে আর কি কি করে। আমার জন্য ভালোই হলো, না হলে আজ রাতে আমিও পাগল হয়ে যেতাম। আচমকা জুলফিকার ফালাকের বাম হাত হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে আসলো। টান লেগে ফালাকের মাথাটা জুলফিকারের বুকে এসে জায়গা করে নেয়। জুলফিকার চোখ বন্ধ করে মলিন হাসলো। ফালাকের মাথায় হাত বুলিয়ে বেলি ফুলগুলো আলতো ছুঁয়ে দেয়। বেলি ফুল কিছু কিছু পাপড়ি ছিঁড়ে ফালাকের গলা বেয়ে পড়ে যায়। ফালাক শিউরে উঠলে জুলফিকার তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, এইভাবেই থাকবো, ভালো লাগছে আমার। ফালাক উঠল না, শুধু বলল, কথাটা একটু গায়ে জড়িয়ে দেবেন, শীত করছে তো একটু একটু। জুলফিকার পাশে থাকা কাঁথা মেলে জড়িয়ে নিল। ফালাক চুপ করে অনুভব করলো শুধু। কিছুক্ষণ পর ফালাক লক্ষ্য করলো জুলফিকারের পাঞ্জাবির বোতাম খোলা। উন্মুক্ত লোমশ বুকটা স্পষ্ট মেলে আছে। ফালাক না চাইতেও সেখানে চোখটা আবদ্ধ রইল। চাইতেও নেশাটা কাটাতে ব্যর্থ হলো সে। একবার মাথাটা উঁচিয়ে জুলফিকারের মুখপানে চাইল। চোখ বন্ধ তার। উন্মুক্ত লোমশ বুকে জুলফিকারের অগোচরে ফালাক তার ঠোঁট ছুঁয়ে দিল। মনে মনে ভাবলো জুলফিকার কিছুই বুঝতে পারেনি, অথচ সে সবটাই বুঝে নিল। ঘুমিয়ে তো নেই সে নিজেও, তবুও চোখ বন্ধ করেই সদ্য বিয়ে করা বউয়ের ঠোঁটের স্পর্শ অনুভব করছে। হাজতে বসে আছে জেহের। আশেপাশের সবাই ঘুমিয়ে আছে। পোশাক সেই বরের বেশি আছে। একদিন সুযোগ আছে তার নিজেকে নিরপরাধ প্রমাণ করার। খুনের দায়ে প্রমাণস্বরূপ তাকে হাজতে রেখেছে লিমন। জেহের কিছুক্ষণ অপেক্ষায় ছিল, এখন সেই সুযোগ পেল। পাশে থাকা পাহারাদারকে কাছে ডেকে জেহের গলার চেন বের করে ওটা দেখিয়ে বলে, এটার মূল্য কম করে হলো 30,000। খাঁটি স্বর্ণ আছে, ভার আছে অনেক। তো আমি কি করতাম? আমার নিজের স্বর্ণের শোরুম আছে। আমাকে যে সার্ভিস দেয় তাকে আমি এক্সট্রা সার্ভিস দিই। এখন ভেবে দেখ তুই কি করবে।
পাহারাদার আশেপাশে তাকিয়ে ভালো করে দেখল বর্তমানে ডিউটিতে থাকা পুলিশটি টেবিলে মাথা দিয়ে নাক ডেকে ঘুমে বিভোর। জহিরের কানের কাছে মুখ নিয়ে বলে, এখান থেকে পালাইতে চাও? না। অবাক হলো পাহারাদার, অবাকের সাথেই বলে, তাহলে একটা কল দিব। মোবাইল আছে কাছে? কারে কল দিবা? যাকে দিলে আমার জামিন হয়ে যাবে তাকে। আচ্ছা, আগে চেনটা দাও। জাহের সওদাগর আমি, একবার যখন বলেছি দেব তাহলে দিব। লোকটা আশেপাশে আবারও তাকিয়ে পকেট থেকে মোবাইল বের করে দিল জেহেরের হাতে। জেহের কল দিয়ে অপর পাশের ব্যক্তিকে বলে, রাশি আমার কাছে আছে। অপর পাশের লোকটির যেন হাঁসফাঁস বাড়তে থাকলো। মোবাইলের এপাশ থেকেই অনুভব করছে জেহির, মুখে গম্ভীর হাসি ফুটিয়ে বলে, ওকে পেতে চাইলে আগে আমাকে থানা থেকে বের করুন। ওপাশের লোকটির থেকে আশ্বাস পেয়ে জেহির কল কেটে মোবাইল দিয়ে দিল লোকটির হাতে, সাথে চেনটাও দিয়ে বলে, আমি বের হলে আরও পাবি। পাহারাদারদের তো আজ ভালোই উন্নত। এমন করে সে কতবার টাকা পেয়েছে তার ঠিক নেই। রাতের আধারে কয়েক আসামিকে টাকার বিনিময়ে পালিয়ে যেতে সহায়তা করেছে সে। এগুলো টুকটাক জেহের খুব ভালো করেই জানে, তাই তো সে নিশ্চিন্তেই ছিল, সুযোগ খুঁজছিল লিমনের চলে যাওয়ার। ভোরবেলা গ্রামের পরিবেশ হওয়ায় চারপাশে কুয়াশার জন্য দূর দূরান্তের পরিবেশ চোখে দেখা যায় না। এই শীতে একটা পাতলা চাদরে নিজেকে ঢেকে রেখেছে তামান্না। বাইরে এসে দাঁড়িয়ে অপেক্ষা করছে নিশাদের জন্য। অপেক্ষার প্রহর বেশিক্ষণ গুনতে হলো না তামান্নার। নিশাদ এসে তার পাশে দাঁড়ালো। তামান্না এক পলক দেখে নিল নিশাদের মুখপানে চেয়ে। নিশাদ মুখে মাস্ক ও হুডি দেয়া, জ্যাকেট পরেছে। তামান্না আশ্চর্য হয়ে প্রশ্ন ছুড়ল, মাস্ক কেন মুখে? সুরক্ষার জন্য। কিসের সুরক্ষা? আশেপাশের লোকজন থাকবে তো, দেখা গেল শুটিংয়ের সময়ের মতোই জেগে বসবে। ঢং। আপনার সুবিধার জন্য তো মিস রক্তটা। চলুন। আচ্ছা। তামান্না পায়ের জুতো খুলে হাতে নিল। নিশাদ ভ্রুকুটি করে শুধালো, জুতা খুলে হাতে নিলেন কেন? এই যে সামনে ভেজা ঘাস দেখছেন, এগুলোর উপর দিয়ে খালি পায়ে হাঁটবো। ময়লা লাগবে তো পায়ে। আপনি তাহলে জানেনই না, মাটিতে পুষ্টি বেশি, যেটা খালি পায়ে হাঁটলে শরীরে উপকার করে। আমাকেও কি এভাবে হাঁটাবেন? গ্রাম উপভোগ করতে চাইলে এমনটাই করুন, না হলে বাড়িতে চলুন। আমার এত কথা ভালো লাগে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে মিস রক্তটা, আমি খুলছি তো জুতা। তামান্না রকচটার নাম শুনে মুখ ভেঙচি দেয়। দুজনে একসাথে হাঁটছে, বাম হাতে জুতো নিয়ে ভেজা ঘাসের উপরে পা রেখে। হাঁটার মাঝে মাঝে নিশাদ আর চোখে পাশের যুবতীকে দেখে নেয়। কেন জানি তার পাশের যুবতীকে ছাড়া আর কিছুই দেখার আগ্রহ জাগছে না। তামান্না হাত উঁচিয়ে গ্রামের প্রকৃতি বুঝিয়ে দিয়েছে। সর্বশেষে রাস্তার কিনারা দিয়ে খেজুর গাছগুলোতে আঙুল উঁচিয়ে দেখিয়ে বলে, ওই দেখুন খেজুর গাছ, ওখান থেকে এখন রস নিয়ে যাচ্ছে সবাই। সারা রাত হাঁড়িতে রস জমেছে, যাবেন খেতে? কেমন স্বাদ? মিষ্টি, আর বাকিটা খেলেই বুঝবেন। তাহলে চলুন। তামান্না দৌড়ে গেল, পেছনে ছুট লাগালো নিশাদ। দুজনেই রাস্তায় এসে খেজুর গাছের সামনে দাঁড়ালো। পরিচিত একজনকে বলে, খালু, আমাদের একটু রস দিবেন? লোকটা হাড়ি নামাতে ব্যস্ত ছিল। তামান্নার কথায় পেছন ফিরে তাকালো। তামান্নাকে দেখে হেসে দিয়ে বলে, তুমি আমাদের সওদাগর বাড়ির মেয়ে, তোমাকে না দিয়ে পারি? বলেই একটি হাড়ি এগিয়ে দিয়ে বলে, যত মন চায় খাও। গ্লাস দিব কি? 2টা গ্লাস হলে ভালোই হয়। লোকটার বাড়ি পাশেই ছিল, ছোট্ট একটা বাড়ি। শ্যাওলা ধরা ইটের বালি সিমেন্টের পুরনো ঘর, উপর দিয়ে টিন। সেখানে থেকে দৌড়ে গিয়ে 2টি গ্লাস এনে দিল। তামান্না আর নিশাদকে 2 গ্লাসে রস দিল। দুজনেই তৃপ্তি করে গ্লাসে চুমুক দিচ্ছে। নিশাদ সম্পূর্ণ রস শেষ করেই বলে, বেশ মজা তো। আপনার ভালো লেগেছে? অনেক। এই রসের গুড় বানানো হয়, যেগুলো দিয়ে পিঠা বানিয়ে খাই আমরা। পাশে দাঁড়িয়ে থাকা লোকটি বলে, আমাদের বাসায় চলো তোমরা, তোমার খালা রস জাল দিবে, একটু না হয় সেই গুড়ের সাথে রুটি দিয়ে খাবে। আজ যাবো না খালু, ওনাকে একটু গ্রামটা ঘুরিয়ে দেখাবো। আচ্ছা তাহলে যাও। আর হ্যাঁ, কাউকে বলার দরকার নেই, নিশাদ খান গ্রাম ঘুরে দেখছে। উনি সেলিব্রিটি কি না, দেখা গেল আমি ওনাকে সামলাতে পারলাম না। নিশাদ খান কেডা মা?
লোকটা মুখটা একটু বেঁকিয়ে প্রশ্ন করে, যেটা শুনে তামান্না একবার নিশাদের দিকে তাকিয়ে অট্টহাসিতে ফেটে পড়ে। নিশাদ কিছুটা অপমান বোধ করলেও সামলিয়ে নিল নিজেকে। তামান্না হাসি থামিয়ে বলে, সে কি, আপনি নায়ক নিশাদ খানকে চিনেন না? আমি কি আর টিভি দেখি নাকি? সারাদিন কাজ করে সন্ধ্যার পর বাড়িতে ফিরে দুটো গালে দিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর ভোরবেলা উঠেই আবারও কাজ। কপালে জোটে না ঠিকমতো 3 বেলা ভাত, আর আমি আবার দেখব নায়ক? তামান্না এবার নিশাদের দিকে ফিরে বলে, দেখেছেন তো মানুষের বাস্তব জীবন, যেখানে নিজেদের কর্মজীবন নিয়ে ওদের এতটা ব্যস্ত থাকতে হয় যে আপনাদের মতো নামকরা ব্যক্তিকে চেনেই না। সত্যি বলতে আমি ভেবেছিলাম সিনেমা জগতে আসলেই মানুষের পরিচিতি বাড়ে, এখন দেখছি এটা পুরোটাই ভুল। পরিচিতি এক একভাবে এসেই যায়, তবে সেটা পুরো পৃথিবীর কাছে নয়, আংশিক ব্যক্তির কাছে। নিশাদ অপলক দৃষ্টিতে দেখতে থাকে তামান্নাকে। তামান্না এবার কথা পাল্টিয়ে বলে, এখন বাসায় চলুন, বিকেলবেলা না হয় হাওড়ার বিল ঘুরে আসা যাবে। নিশাদ রাজি হলো। বাড়িতে এসে দাঁড়ায়। তামান্না বলে, ছাদে যাবেন? ছাদে কি কিছু আছে দেখার মতো? আমাদের কবুতরের বাসা আছে, সেখানে কবুতর আছে, ছাদে বাগানও করা আছে। একটু পর জুলফিকার ভাই হারমোনিকা বাজাবে, ঘুরলেই মন ভালো হয়ে যাবে। আপনি পাশে থাকলে আমার মন এমনিতেই ভালো থাকে। তামান্না আর চোখে তাকালো, কোনো প্রত্যুত্তর করল না। নায়ক বলেই হয়তো মনের মধ্যে যা আছে সব নির্দ্বিধায় প্রকাশ করে। জুলফিকার উঠেছে ঘুম থেকে। চোখ মেলেই দেখলো তার বুকের উপর গুটিসুটি মেরে শুয়ে আছে ফালাক। বেলি ফুলগুলো কিছুটা নেতিয়ে গেছে। জুলফিকার মুখটা এগিয়ে দিতেই ফুলের সুবাস পেল। ফালাককে পাশের বালিশে শুইয়ে দেয়। অতঃপর ফালাকের মুখশ্রীতে চোখ বুলিয়ে বলে, আমার বউ, আমার মেহবুবা। আলতো হেসে ফালাকের ললাটে ঠোঁট ছুঁয়ে দেয়। তারপর দুষ্টু হেসে বলে, তোর সজ্ঞানে এই চুম্বন দিলে আজ তুই একদম নেতিয়ে যেতি বউ। লজ্জায় মুখ লুকাবার জায়গাটা হয়ে যেত আমার পক্ষ। জুলফিকার উঠে চলে গেল গোসল করতে। গোসল শেষে আলমারি খুলতেই তেমন কিছুই পেল না যেটা ফালাককে দেয়া যায়। এখানে যে শাড়ি, ওগুলো মধুজার উদ্দেশ্যে কেনা হয়েছিল। ওই শাড়িগুলো দেখে জুলফিকার বিড়বিড় করে বলে, কোনো অপবিত্র নারীর স্পর্শ আমি আমার পবিত্র নারীর জীবনে রাখবো না। বলেই মধুজার শাড়ি ও কিছু জিনিস নিয়ে চলে যায় ঘরের বাইরে। বাইরে আসতেই দেখা হয় রুবাইদার সাথে। রুবাইদা এত সকালে জুলফিকারকে বাইরে দেখে অবাকের সাথে বলে, কিছু হয়েছে আব্বাজান? হাতে এগুলো কেন? জুলফিকার এবার পাগলের রূপ ধারণ করে তুতলিয়ে বলে, এগুলো পচা, এগুলো বউ পরবে না, বউকে অন্য কাপড় দাও। রুবাইদা দেখলো শাড়িগুলো মধুজার। জুলফিকারের ঘর থেকে তো সবকিছুই সরানো হয়েছিল। এই কয়েকটা শাড়ি আলমারিতে ছিল। তখন অবশ্য এত কিছু নজরে ছিল না। ছেলের জীবন নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় তাদের। মর্জিনাকে বলা হয়েছিল মধুজার ছবি ও যা কিছু আছে সব সরিয়ে দিতে। রুবাইদা মর্জিনার দিকে ফিরে বলে, তোকে তো সবকিছু সরাতে বলেছিলাম। মর্জিনা ভয় পেলেও ভয়তে দুজনের দিকে তাকিয়ে বলে, আলমারির চাবি তো আমার কাছে ছিল না, তাই শাড়ি সরাতে ভুলে গেছিলাম। পরে তো এ নিয়ে কথা বলতেই মনে ছিল না। আপনারা তো হাসপাতাল থেকে জুলফি ভাইরে নিয়ে সোজা ওই দিকটাই গেছিলেন। মর্জিনা সাহসের সাথে পাগলা কারোদের নাম উল্লেখ করেনি, তাও বুঝে নিতে কষ্ট হয়নি কারো। রুবাইদা এবার জিনিসগুলো নিয়ে বলে, আমি এগুলো ফেলে দিব। মিষ্টি মায়ের সব পোশাক নতুন করে আনা হবে। বোরখাও আনবে বউয়ের জন্য। রুবাইদা অবাক হয়ে তাকালো। জুলফিকার হাসি হাসি মুখ করে এগুলো বলল। রুবাইদা এবার সন্দেহের সাথে বলে, বোরকা? হ্যাঁ বোরখা। বউ বাইরে গেলে বোরখা পরে না, বউ পচা। কেউ তো তেমন বোরকা পরে না। আমার বউ পরবে। রুবাইদার সন্দেহ বাড়ছে হঠাৎ। জুলফিকারের মুখভঙ্গি পাগলের মতোই, কিন্তু কথাগুলো কেমন আদেশের সাথে। এটা যেন সেই সুস্থ জুলফিকার। মুখ ফুটে কিছু না বলে রুবাইদা রাজি হলো। জুলফিকার উপরে চলে যায়। রুবাইদা এখনও তাকে দেখছে। অতঃপর ভাবল, আমি হয়তো একটু বেশি বেশি ভাবছি। ওর স্বামী স্ত্রী হয়তো কথা বলতে বলতে এগুলো নিয়েও কথা বলেছে, তাই বোরকা আনতে বলল। রুবাইদা ওর আলমারি থেকে 3টি শাড়ি ও 2টি বড় ওড়না হিজাব মর্জিনার হাতে দিয়ে বলে, এগুলো মিষ্টিমাকে দিয়ে আয়, আর বলবি একটু তাড়াতাড়ি আসতে। সকালের খাবারে ওকে আমাদের সাথে কিছু একটা রান্না করে খাওয়াতে হবে। মর্জিনা কাপড়গুলো নিয়ে চলে গেল। রুবাইদা ভেবে রাখলো সহজ কোনো রান্না দেবে।
জুলফিকার ব্যালকনিতে এসে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, কিছু ভাবছে, না হলে ধ্যানে মগ্ন সে। এর মাঝে সে উপলব্ধি করে তার পাশে কেউ দাঁড়িয়ে আছে। চোখ খুলতেই দেখে ফালাক তার পাশে। ফালাক এলোমেলো চুলে হামি তুলে তাকালো, প্রশ্ন করে,